আমি চাই ভারতবর্ষের প্রতিটা মহিলা বিবাহিত বিয়ে করুক, তাদের একটা স্বামী থাকুক। কারণ জীবনের সব দোষ তো আর ঔরঙ্গজেব আর নেহরুর ঘাড়ে চাপানো যায় না বলুন। তৃণমূলের মুখ্যমন্ত্রী পদে যদি কুণাল ঘোষ দাঁড়াতেন, সিপিএমের মুখ্যমন্ত্রী পদে শতরূপ ঘোষ, বিজেপির মুখ্যমন্ত্রী পদে দিলীপ ঘোষ, তবেই না বাঙালি বলতে পারতো বাঙালির রাজনীতিটা পুরো ঘষে ঘষে চলছে। আমার মাসিও সেরকম কুকুর প্রেমী এবং ধর্মপ্রেমীও। তো যেটা হয়েছে, আমি যবে থেকে বিয়ে করেছি, যবে থেকে জানতে পেরেছি আমার বউ মুসলিম, তবে থেকে আমাদের সাথে যোগাযোগ রাখে না। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মিক্স বিট কুত্তা ভালোবাসা একটা লোক ইন্টারকাস্ট ম্যারেজে অসুবিধা করে। আর কিছু লোককে বলছে কাগজ দেখাও, তারা বলছে কাগজ দেখাবো না। তবে আমি একটা জিনিসেরই অপেক্ষায়, কাগজ দেখাক না দেখাক, কেটলিটা অন্তত দেখাক। কবে থেকে শুনছি স্টেশনে কেটলি ছিল, দেখতে আর পাচ্ছি না। বলছে এই বলতো আকাশে ওগুলো মিট মিট করে জ্বলছে, ওগুলো কি? তাই আমি বলা শুরু করেছি, দাদু ওগুলোকে বলে তারা, অ্যাকচুয়ালি নক্ষত্র, আমাদের থেকে কয়েকশো কোটি দূরে, ওদের নিজস্ব আলো আছে। তারপর হঠাৎ থেমেছি, বলছি আচ্ছা দাদু তুমি কাকে ভোট দাও বলো তো? এখন বিজেপিকে দিই। আমি দাদু ওই দেখো তোমার পূর্বপুরুষ, ওটা হচ্ছে মেজো দিদা, ওটা ছোট কাকিমা, ওটা হচ্ছে তোমার মেজো ছেলে। ভারতকে সবাই ভয় পায়, জানে যে লাগবে এক একটাকে চায়ে ডুবিয়ে মারবে ভারতবাসী। আমি হ্যাঁ তা ঠিক বলেছিস, গোটা দেশ চায়ে ডুবে যেতে পারলে এক একটা লোক তো কোনো ব্যাপারই না চায়ে ডুবে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছেন, একজন মানুষ প্রথমে ছিলেন আমেরিকার বন্ধু, তারপর হঠাৎ করে চীনের বন্ধু হলেন, তারপরে এখন ইসরায়েলকেও সাপোর্ট করছেন। যেভাবে এগোচ্ছেন কোনদিন হঠাৎ করে নিজে এসে না ইন্ডিয়া জোটে যোগ দেন, আমার শুধু এটাই ভয় লাগছে। তারপর হঠাৎ বললে হয়তো ফেরাতে হাল ফিরবে লাল। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি ভালো স্বাস্থ্যের পক্ষে, বা মানুষকে চরিত্রের জায়গা থেকে গঠন করার জন্য ভালো। তো সেটা বিবেকানন্দ বলে গেছিল। কিন্তু যেটা দুঃখের বিষয়, একটা শুভশ্রী আর একটা চিকেন প্যাটিসের জন্য বাঙালি প্রমাণ করলো বাঙালি গীতা পাঠ আর ফুটবল খেলা দুটোতেই অপরাধ। সৌরভ গাঙ্গুলি আর অনুব্রত মণ্ডলকে একই মঞ্চে দেখা গেছে মানেই সৌরভ গাঙ্গুলি চোর নন। কিছু বছর আগে অবধি সৌরভ গাঙ্গুলিকে রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে এদের সাথে দেখা যেত। তার মানে কি ওদের শালবনিতে কারখানা আছে? বাসে উঠেছি, তো এরকম একটা গরিব বাচ্চা এসছে, আমি টাকা দিতে যাব, বাবা বলছে দিবি না। আমি বাবার দিকে তাকিয়েছি, আমার ছোটোবেলার কথা মনে পড়েছে। দেখছি বাবা হ্যাঁ একই বলছে, ওদেরকে দিবি না, ওদের একটা বস আছে, সেই বসটা সব টাকা নিয়ে যায়। আমি অনেকক্ষণ বাবার দিকে তাকালাম, আমি বললাম তুমি সব জানো, তারপরে এখনো চাকরিটা করো কেন? আমার নেতাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, কমেডি বন্ধ করছেন, মেট্রোর দরজাটা ঠিকঠাক বন্ধ করতে পারছেন না। নেতার বিস্কিট খাওয়া নেড়িগুলো কয়েক মাস এই খুশিতে নেচে নিল যে আমি আর ফিরব না, কিন্তু ওদের খুশি তো আমার সহ্য হয় না, তাই একটু বিশ্রাম নিয়ে ফিরে এলাম। ইদানিং অনেকে অনেক ফাইল খুলবে শুনছি, তাই আমি একটু জোকসের ফাইলটা খুলে বসলাম। হাজার টাকায় মাসকা বাড়ি, 500 টাকা পাও, তুমি আমার ধর্ম হবে আমি তোমার কাউ। হাজার টাকায় মাসকা বাড়ি, 500 টাকা পাও, তুমি আমার ধর্ম হবে আমি তোমার কাউ। ধর্মে ফায়দা বেশি, নিয়ে তারা খোদার খাসি, সবটাই উন্নয়নের ঢেউ। ডাং ডাং ডুডুং 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 ডুডুং, ডিচকাউ ডিচকাউ, ডাং ডাং ডুডুং 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 ডুডুং, ডিচকাউ ডিচকাউ। পড়াশোনা ঘাটের মোড়া, নেতা লাটের বাট, শিক্ষকরা রাস্তাঘাটে টাকায় মোড়া খাট। পড়াশোনা ঘাটের মোড়া, নেতা লাটের বাট, শিক্ষকরা রাস্তাঘাটে টাকায় মোড়া খাট। চোরে মাথায় বসে গরিবের রক্ত চষে, কারণ ওরাই যে মাইদা। ডান ডান ডুডুং 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 ডুডুং, ডিচকাউ ডান ডান ডুডুং 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 ডুডুং, ডিচকাউ ডিচকাউ ডিচকাউ।
তো প্রথম যেটা বলার মানে যোগ বলতে আমি সবাই জানেন আমি রিয়েল লাইফ থেকে তুলেই কথা বলি। তো যেটা হয়েছে বলার সেটা হচ্ছে আমার এক মাসি আছে। সেই মাসির কথা বলার আগে বলি, পশ্চিমবঙ্গে আপনারাও জানেন বাংলায় এই মুহূর্তে দু ধরনের খুব মানুষ। একজন যারা মানে এক দল আছে যারা খুব ধর্মপ্রেমী, আর এক দল যারা কুকুর প্রেমী। আমার মাসিও সেরকম কুকুর প্রেমী এবং ধর্মপ্রেমীও। তো যেটা হয়েছে, আমি যবে থেকে বিয়ে করেছি, যবে থেকে জানতে পেরেছি আমার বউ মুসলিম, তবে থেকে আমাদের সাথে যোগাযোগ রাখে না। না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, মিক্স বিট কুত্তা ভালোবাসা একটা লোক ইন্টারকাস্ট ম্যারেজে অসুবিধা কোথায়? পুলিশ নিয়ে মানুষের এখন একটা বিশাল তামঝামা যায়, মানে পুলিশ দেখলে কিছু সংখ্যক লোক খুব রেগে যায়, কিছু সংখ্যক লোক পুলিশকে এখনো ভরসা করে। কিন্তু আমার যেটা চাপের লাগে সেটা হচ্ছে পুলিশকে ভয় পায়। এটা একটা ভয়াবহ, হ্যাঁ বিশ্বাস করুন সত্যিই পায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই পরশুদিন আমি বাইপাসে বাইক নিয়ে যাচ্ছি, তো একটা পুলিশ আমাকে আটকেছে সিগনালে, আটকে কাগজপত্র চেয়েছে, দেখিয়েছি। দেখানোর পরে আমাকে বলছে তোমার পিছনের নাম্বার প্লেটে দাগ লেগে রয়েছে, তোমার 200 টাকা ফাইন। তো আমি 200 টাকা ফাইন দিতে রাজি হচ্ছি না। অনেকক্ষণ ধরে বচসা চলার পর আমার কানে কানে এসে বলছে দেখো আমাকে দিয়ে দাও 200 টাকা, ভালো কথা বলছি, বড়বাবু এলে কিন্তু 500 দিতে হবে। মানে ভাবতে হচ্ছে না, আমি তো বড়বাবুকে ভয় পাই, বহু ভয় পাই। আচ্ছা, এই যে পুলিশের কথা হচ্ছিল, তো পুলিশের কথা থেকে মনে পড়লো, আমি এর মধ্যে আমার বউকে একদিন জিজ্ঞেস করি যে আচ্ছা বলতো এরা যে সেকুলার কারা, সেকুলারদের তুই চিনিস? বলছে হ্যাঁ চিনি। আমি কারা বলতো? বলছি যে মাঝে মাঝে দেখি রাস্তায় হিন্দু মুসলিম ধর্ম নিয়ে খুব চেঁচামেচি হয়, এ দল ও দল মারপিট করে, আর তাদের দুজনকে ধরেই পেটায় একটা দল, তারা সেকুলার। আমি ওরে হারামজাদি, ওটা সেকুলার নয় রে, ওরা পুলিশ। এই মুহূর্তে বাঙালি একটা উভয় সংকটে পড়েছে। কিছু লোক SIR এর পর ভোটে নাম উঠেছে, আর কিছু লোককে বলছে কাগজ দেখাও, তারা বলছে কাগজ দেখাবো না। তবে আমি একটা জিনিসেরই অপেক্ষায়, কাগজ দেখাক না দেখাক, কেটলিটা অন্তত দেখাক। কবে থেকে শুনছি স্টেশনে কেটলি ছিল, দেখতে আর পাচ্ছি না। আচ্ছা, আমি কিন্তু কাগজ দেখাবো, কারণ আমাকে কাগজ দেখেই বলতে হবে। এই রিসেন্টলি আমার এক দাদুর সাথে দেখা পাড়ায়। আমি বেশি বাড়িতে থাকি না, যে কদিন থাকি অল্প সময়, তো এক দাদুর সাথে দেখা। এই দাদু বহু বছর পর দেখা হয়েছে। ছোটোবেলায় দাদু যখনই আমায় দেখতো তখনই কোনো না কোনো পড়া জিজ্ঞেস করতো। তো এবারও যথারীতি দেখেছে, চিনতে পেরেছে, হঠাৎ করে যে এই শোন 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 শোন। আমি গেছি, হ্যাঁ দাদু বলো। বলছে এই বলতো আকাশে ওগুলো মিট মিট করে জ্বলছে, ওগুলো কি? তো আমি বলা শুরু করেছি দাদু ওগুলোকে বলে তারা, অ্যাকচুয়ালি নক্ষত্র, আমাদের থেকে কয়েকশো কোটি দূরে, ওদের নিজস্ব আলো আছে। তারপর হঠাৎ থেমেছি, বলছি আচ্ছা দাদু তুমি কাকে ভোট দাও বলো তো? এখন বিজেপিকে দিই। আচ্ছা দাদু ওই দেখো তোমার পূর্বপুরুষ, ওটা হচ্ছে মেজো দিদা, ওটা ছোট কাকিমা, ওটা হচ্ছে তোমার মেজো ছেলে। ভোটে একটা বড় অংশ কিন্তু যুদ্ধ, যুদ্ধে যার রাজত্বে যুদ্ধ বেশি হবে, যুদ্ধে জয় হবে, তাকেই ভোট দেবে। এখন গোটা ভারতবর্ষে এই প্রথাটা চলছে। তো এই রিসেন্টলি একটা খুব মজাদার একটা ঘটনা ঘটেছে। এই যুদ্ধ তো চলছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে। তো আমার এক বন্ধু আছে, প্রত্যেকবারই ওর কথা বলি। ও রিসেন্টলি আমাকে ফোন করে বলেছে দেখেছি একমাত্র ভারতের পেছনে কেউ লাগছে না, বাকি সব দেশের পেছনে লাগছে। বলছি কেন লাগছে না বলতে? বলছে ভারতকে সবাই ভয় পায়, জানে যে লাগবে এক একটাকে চায়ে ডুবিয়ে মারবে ভারতবাসী। আমি হ্যাঁ তা ঠিক বলেছিস, গোটা দেশ চায়ে ডুবে যেতে পারলে এক একটা লোক তো কোনো ব্যাপারই না চায়ে ডুবে। এই ভোট যখন যখন আসে, ভোট চুরি নিয়ে খুব কথা হয়, কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায়। ভোট চুরি হয় হোক, লাস্ট 10-12 বছর ধরে ভারতবাসীর বুদ্ধি চুরি হয়ে যাচ্ছে, ওইটা কবে ফেরত আসবে ওটা নিয়ে আমি খুব চিন্তিত। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছেন, একজন মানুষ প্রথমে ছিলেন আমেরিকার বন্ধু, তারপর হঠাৎ করে চীনের বন্ধু হলেন, তারপরে এখন ইসরায়েলকেও সাপোর্ট করছেন। যেভাবে এগোচ্ছেন কোনদিন হঠাৎ করে নিজে এসে না ইন্ডিয়া জোটে যোগ দেন, আমার শুধু এটাই ভয় লাগছে। তারপর হঠাৎ বলতে হয়তো ফেরাতে হাল ফিরবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছু বছর আগে ভারতবর্ষের ফ্রান্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে এসেছিলেন, এবং উনি এসে বলেছেন বিবেকা মুন্নুন, বিখ্যাত উক্তি। এই বিবেকা মুন্নুন ভদ্রলোক বাঙালির উদ্দেশ্যে একটা কথা বলে গেছিল, মনে আছে কতজনের যায় না, যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক বেশি ভালো স্বাস্থ্যের পক্ষে, বা মানুষকে চরিত্রের জায়গা থেকে গঠন করার জন্য ভালো। তো সেটা বিবেকানন্দ বলে গেছিল। কিন্তু যেটা দুঃখের বিষয়, একটা শুভশ্রী আর একটা চিকেন প্যাটিসের জন্য বাঙালি প্রমাণ করলো বাঙালি গীতা পাঠ আর ফুটবল খেলা দুটোতেই অপকার। আগে যেটা হতো যে মনে করলে দেখবেন যে ভগবানকে তো আমরা মানি, আমরা বলি যমরাজ আমাদের মরে যাওয়ার পর উপরে নিয়ে যায়, ওখানে চিত্রগুপ্ত লিস্ট খুলে বসে, হিসেব হয় কে কী পাপ করেছে পুণ্য করেছে। তো সেইখান থেকেই আমার যেটা মনে হলো যে আগে কি হতো, ওপরে যাচ্ছেন
আপনি ওপরে গেছেন, গিয়ে দেখা হচ্ছে আপনি কি কি পাপ পুণ্য করেছেন, পুণ্য করলে স্বর্গে, পাপ করলে নরকে, তার চেয়েও বেশি পাপ করলে আপনাকে ওই গরম তেলে ডুবিয়ে মারা হতো। এখন একটা অন্য স্কিম হয়েছে ওপরে স্বর্গে, যদি আপনি পুণ্য করেন স্বর্গে যাবেন, পাপ করলে নরকে যাবেন, আর তার চেয়েও বেশি যদি পাপ করেন আবার করে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেবে, বলছে যা ছোট থেকে বড় আবার পশ্চিমবঙ্গে গিয়ে। কয়েকদিন আগে আমার বাড়িতে হঠাৎ করে একদিন দেখছি মা আর বোনের মধ্যে তুমুল ঝগড়া চলছে। তো আমি ঘুমোচ্ছিলাম পাশের ঘরে, উঠে এসেছি, এসে বলছি কি হয়েছে এত ঝগড়া করছো? বোন খুব রেগে বলছে দেখ না দাদা, মাকে আমি কখন থেকে বোঝাচ্ছি আজকে আমার বন্ধুদের সাথে পার্টি আছে, মা কিছুতেই যেতে দেবে না। তাই মাকে বললাম কি হয়েছে মা, তুমি যেতে দিচ্ছ না কেন? বলছে না আমি বলে দিয়েছি রাত বিরেতে পার্টি করা যাবে না, যেখানে যাচ্ছ যাও, 8টার মধ্যে বাড়ি চলে আসতে হবে। বুঝতে পারলাম সমস্যাটা কোথায়। মাকে ডাকলাম, ডেকে বললাম মা তুমি মায়ের মতোই থাকো, মুখ্যমন্ত্রীর মতো করছো কেন? আগে তো সিনেমা আর্টিস্টরা দাঁড়াতো, এখন যাত্রার আর্টিস্ট, গায়ক সবাই ভোটে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু এই যে শিল্পীরা ভোটে দাঁড়াচ্ছে এটার একটা সমস্যা আছে। কেন বলছি মানে আপনি ভেবে দেখুন, আপনি একটা শিল্পীকে ভোট দিয়ে জেতালেন, ধরুন একজন অভিনেতাকে জিতিয়ে দিলেন, মন্ত্রী বানালেন, সে বড়জোর কী করতে পারে? আপনার পেট ব্যথা হচ্ছে, আপনাকে এসে অভিনয় করে দেখিয়ে হাসাতে পারে, পেট ব্যথার ওষুধ দিতে পারবে না। বা ধরুন আপনি একজন চিত্রকর মানে যিনি ছবি আঁকেন, তাকে মন্ত্রী বানালেন, সে বড়জোর কী করবে? রাস্তাঘাট ল্যাম্প সব কালার করে দেবে, এর বেশি কিছু করতে পারবে না। এই জন্য বলছি শিল্পীদের ভোট দেবেন না, শিল্পীদের মন্ত্রী বানাবেন না, মুখ্যমন্ত্রী তো নয়। কয়েকদিন আগে এক নেতা সতীদাহ প্রথাকে প্রতিদাহ প্রথা বলেছিল, মনে আছে তো? তো সেই নেতার কথা শুনে আমার একটা কথা মনে হয়েছে, এই ধরনের মানুষদের যারা নেতা বানান তারাই দেখবেন কয়েকদিন পরে সোশ্যাল মিডিয়ায় সামাল লাভার করে লাফাবে। এই সামাল লাভার কারা বলতে পারবেন? আগেকার দিনে যখন সতীদাহ প্রথা হতো পাশে দাঁড়িয়ে কিছু লোক ঢোল বাজাতো, এই সামাল লাভার হচ্ছে ওগুলো। আচ্ছা, কিছুদিন আগে সৌরভ গাঙ্গুলিকে হঠাৎ অনুব্রত মণ্ডলের সাথে একই মঞ্চে দেখা গেছিল। এইটা দেখতে পাওয়ার পর থেকে খুব একটা হল্লা চেল্লা, সৌরভ গাঙ্গুলিকে যাচ্ছে তাইভাবে আক্রমণ করা হলো, চোর বলা হলো। আমি বলবো এই ধরনের অসভ্যতা করবেন না। সৌরভ গাঙ্গুলি আর অনুব্রত মণ্ডলকে একই মঞ্চে দেখা গেছে মানেই সৌরভ গাঙ্গুলি চোর নন। কিছু বছর আগে অবধি সৌরভ গাঙ্গুলিকে রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, অনিল কুম্বলে এদের সাথে দেখা যেত। তার মানে কি ওদের শালবনীতে কারখানা আছে? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে আমরা কতটা লাকি, মানে আমাদের জেনারেশনটা কতটা লাকি? কেন বলছি দেখুন, আমরা বহু কিছু চাক্ষুষ করেছি, মানে আমরা বহু কিছু জিনিসের সাক্ষী। মানে 90s যারা কিডস বা 90s-এর পরবর্তী যারা, মানে আমরা ইন্টারনেট দেখেছি চিঠির বদলে, আমরা ট্রান্সফরমেশন দেখেছি যে কোনো জিনিসের। আগে ল্যান্ডলাইন ছিল, মোবাইল দেখেছি, আমরা লকডাউন দেখেছি, আমরা অলমোস্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার দেখতে চলেছি, আমরা দেখেছি অসুরের একটা ফিমেল ভার্সন হয়। তো এই আমাদের কথা যখন উঠলোই, আমরা তো এআইও দেখেছি। তো এই কিছুদিন আগে পড়ছিলাম এআই দেখাচ্ছে যে এআই চলে আসাতে কোন কোন রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এবং কোথায় কোথায় ক্ষতি হচ্ছে। এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে একটা বিশাল ক্ষতি হয়েছে, আইটি ওয়ার্ল্ডে ক্ষতি হয়েছে, এবং এই ক্ষতির লিস্টে দেখাচ্ছে মহারাষ্ট্র, মুম্বাই, ব্যাঙ্গালোর, তারপরে হচ্ছে হায়দ্রাবাদ, এরা একদম প্রথমের দিকে সারিতে। আর এআই এর এই লিস্টে সবচেয়ে নিচের দিকে রয়েছে কলকাতা। কারণ কি? এআই মানুষের চাকরি কমিয়ে নিচ্ছে। আমাদের তো চাকরি নেই, কমাবেটা কি এআই? এই যখন এআই চাকরির কথা উঠলোই তখন একটা কথা বলি। ছোটবেলায় আমার বাবা, যখনই আমি ধরো রাস্তায় বেরোতাম, ঘুরতে বেরোতাম, ধরো রেল স্টেশনে বা কোনো বাসে, ওই গরিব বাচ্চারা ওঠে না, এসে ভিক্ষা চায়, দাদা কিছুদিন, দাদা খাবো কিছুদিন। আমার বাবা কোনোদিন ভিক্ষা দিত না। আমি একদিন বাবাকে বলেছি, বাবা তুমি যাও না কেন? তো বাবা আমাকে শুধু বলতো, এদেরকে দেখছিস, এদের একটা বস আছে, সেই বস এদের খাটায়, এরা যা নিয়ে যায় সব টাকা সে নিয়ে নেয়। তো আমি যদি ওরা জানে তারপরেও করে, বলছি হ্যাঁ। কিছুদিন আগেও সেম হয়েছে, আমি বাবার সাথে বেরিয়েছি, বাসে উঠেছি, তো এরকম একটা গরিব বাচ্চা এসছে, আমি টাকা দিতে যাব, বাবা বলছে দিবি না। আমি বাবার দিকে তাকিয়েছি, আমার ছোটোবেলার কথা মনে পড়েছে, দেখছি বাবা হ্যাঁ একই বলছে, ওদেরকে দিবি না, ওদের একটা বস আছে, সেই বসটা সব টাকা নিয়ে যায়। আমি অনেকক্ষণ বাবার দিকে তাকালাম, আমি বললাম তুমি সব জানো, তারপরে এখন চাকরিটা করো কেন? আমি যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করি, তো একটা যেটা সমস্যা, আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞেস করে তোর ফেভারিট অ্যাক্টর কি? আমি না কিছুতেই সাহস করে বলতে পারি না। এর মধ্যেও ঘটেছে, আমার একটা বন্ধু খুব করে জোর করছে, বল না তোর ফেভারিট অ্যাক্টরকে, বল না ফেভারিট অ্যাক্টর। তো আমি বাধ্য হয়ে লাস্টে না পেরে বলে বলেছি অভিষেক ব্যানার্জি। 5 মিনিট ধরে ও বাবা ঠিক শুনছে না ভুল শুনছে। তারপর আমি ওকে বললাম,
ভাই তুই যেটা ভাবছিস সেটা নয়, আমি পাতাল লোকের অভিষেক ব্যানার্জির কথা বলছি। তবে ভোটে কিন্তু এবছর বাংলায় প্রার্থী তালিকাটা একটু গন্ডগোল আছে, আমার পার্সোনালি মনে হয়েছে। মানে আমার বক্তব্য মেনলি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীতে গন্ডগোল আছে। মানে ধরুন আমি বলতে চাইছি, তৃণমূলের মুখ্যমন্ত্রী পদে যদি কুণাল ঘোষ দাঁড়াতেন, সিপিএমের মুখ্যমন্ত্রী পদে শতরূপ ঘোষ, বিজেপির মুখ্যমন্ত্রী পদে দিলীপ ঘোষ, তবেই না বাঙালি বলতে পারতো বাঙালির রাজনীতিটা পুরো ঘষে ঘষে চলছে। তবে এই ভোটের সময় এই যে আমি স্ট্যান্ড আপ কমেডি করছি, এটার কিন্তু একটা রিস্ক আছে। কেন বলছি রিস্ক আছে? আমি এই যে এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিই, বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা বলি, মজা করি, তাতে প্রচুর মানুষ তো আমার উপর খাপ্পা। রিসেন্টলি হয়েছে, একটা ছেলে রোজ আমাকে দেখছি মেসেঞ্জারে হুমকি দিচ্ছে, আয় তোকে দেখে নেবো, এখানে আয় তোকে দেখে নেবো, ওখানে আয় দেখে নেবো। কাজে তুই যখন দেখে নেবে, আমি ওকে দেখার জন্য প্রোফাইলে ঢুকলাম। ওমা দেখছি প্রোফাইল লক করে লিখে পাঠিয়েছে, আয় তোকে দেখে নেবো। আচ্ছা, আর গোটা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে একটা ক্রাইসিস খুব চলছে। যারা যারা কমেডি করছে তারা খুব ভালো করে জানে, আমার মতো যারা স্ট্যান্ড আপ কমেডি করে, যে কোনো সময় যে কোনো জায়গায় স্ট্যান্ড আপ কমেডি বন্ধ করে দেওয়া হচ্ছে, স্ট্যান্ড আপ কমেডির হল বন্ধ করে দেওয়া হচ্ছে, শো বন্ধ করে দেওয়া হচ্ছে, স্ট্যান্ড আপ কমেডিয়ানকে ব্যান করে দেওয়া হচ্ছে। আমার নেতাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, কমেডি বন্ধ করছেন, মেট্রোর দরজাটা ঠিকঠাক বন্ধ করতে পারছেন না। আমার একটা বন্ধুর কথা গত শোতে বলেছিলাম, সায়েন্টিস্ট বন্ধু, বিভিন্ন জিনিস বানায়, এই শোতেও বলেছি, ও বিভিন্ন জিনিস বানাতে ভালোবাসে। তো ও একটা টাইম মেশিন বানানোর কথা বলেছিল, আমি বললাম সে তখনও। তো সেই টাইম মেশিনটার জন্যই আমি ফোন করেছি, যে টাইম মেশিনটা বানানো হলো। তো বলছে তুই এত উতলা হচ্ছিস কেন টাইম মেশিন নিয়ে? আমি বললাম না, আমার খুব দরকার। ও বুঝতে পারছে না, বলছে কী দরকার টাইম মেশিন নিয়ে, কী করবি? আমি বলছি টাইম মেশিনটা তুই বানালেই আমাকে ফোন করবি, আমি টাইম মেশিনে চড়ে গিয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনবো। বলছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনবি? আমি বলছি হ্যাঁ, ওনাকে ফিরিয়ে আনবো, এনে বলবো আপনি শঙ্করের জায়গায় মমতা শঙ্করকে চাদর পাহাড়ে পাঠান, ওই মহিলাকে একটা মানে আমি কেন বলছি, উনি খুব স্পোর্টিং মহিলা, মানে মেয়েদের জন্য খুব উদার, মেয়েদের কথা ভাবেন। কিন্তু কীরকম ভাবেন বলুন তো, মানে উনি চান মেয়েরা এগিয়ে যাক, মেয়েরা বাইরে বেরোক, মেয়েরা কাজ করুক, তবে কাজ করার আগে বাড়িতে দুটো রুটি আর একটা চায়ের কাপে চা বানিয়ে দিয়ে যায়। আমার কিন্তু আপনাদের ওপর, মানে বাঙালিদের ওপর কোনো ভরসা নেই, যে মানে বাঙালিরা যে এবারও ঠিকঠাক জায়গায় ভোট দেবে, ঠিকঠাক মানুষকে আনবে, এ ব্যাপারে আমার ভরসা তো নেই। এবং আমি 200% শিওর যে এবারও আপনার ভুল জায়গায় ভোট দেবেন। তা মানে আপনারা হয়তো ভাবছেন কেন আমি এতটা শিওর হচ্ছি, তার কারণ হচ্ছে যারা বিফ স্টেক আর মটন স্টেকের মধ্যে টেস্টের পার্থক্য বোঝে না, তারা না খেয়ে কী করে ঠিক নেতা চিনবে আমি বুঝতে পারছি। আমি চাই ভারতবর্ষের প্রতিটা মহিলা বিবাহিত, বিয়ে করুক, তাদের একটা স্বামী থাকুক। কারণ জীবনের সব দোষ তো আর ঔরঙ্গজেব আর নেহরুর ঘাড়ে চাপানো যায় না, বলুন। তবে এই যে নেহরুর কথা ওঠাতে আমার যেটা বলার, আমরা সব দোষ ঔরঙ্গজেব আর নেহরুর ঘাড়ে দিই, কিন্তু একটা জিনিস ভেবে দেখবেন, যখন নেহরু ছিলেন তখন ভারতবর্ষে এমন একজন লেখক ছিলেন যিনি এটা লেখার সাহস করেছিলেন যে তার গল্পে এক গফুর মিয়া আছে, আর সেই গফুর মিয়ার গরুর নাম মহেশ। এক দল যারা মাস্টারদের মাস্টার দা হতে বাধ্য করছে, আর আরেক দল যাদেরকে মোহাম্মদ সিরাজকে রোজ বল হাতে, শাহরুখ খানকে স্বদেশ বানিয়ে, কিংবা ঝন্টু আলীকে মোড়ে প্রমাণ করতে হচ্ছে, ওরাও শো শেষ করবো। তবে তার আগে শুধু একটা কথাই বলে যাই, যারা যারা ভাবছেন এই যে ভোট দিতে যাচ্ছেন বা ভোট দেবেন আগামী দিনে, এবং যারা যারা ভাবছেন তৃণমূলকে সরিয়ে দেবো, দিয়ে বিজেপিকে আনবো, বাংলায় উন্নয়ন আসবে, বাংলায় সব কিছু চলে আসবে, সব ভালো হবে, তাদের শুধু একটাই কথা বলবো, শুধু ভোট দিতে যাওয়ার আগে একবার স্পাইডারম্যানটা দেখে যাবেন, তাহলে বুঝবেন পিটার পার্কারই আসল স্পাইডারম্যান। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ।